রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের ঘোষণায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সর্বাত্মক লড়াইয়ের হুমকি জেলেনস্কির। বাংলা সমৃদ্ধি জাহাজের আটকে পড়া ২৮টা আবেগ দেশে আসছেন আজ। হাদিসুরের মরদেহ আনা হবে এক সপ্তাহ পর। নারীদের পেছনে রেখে উন্নত দেশ করা সম্ভব নয়, আমিরাতের শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। করোনা টিকার সনদ থাকলে বাংলাদেশে আসতে টেস্ট লাগবে না, বেবিচকের সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। একে এসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাশিয়ার হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবশেষে দেশটি থেকে তেল আমদানি বন্ধের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এর ফলে রুশ অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের জন্য সব প্রস্তুতি শেষ করেছে মস্কো। যে কোনো মুহূর্তে চূড়ান্ত অভিযান হতে পারে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এরই মধ্যে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে রুশ বাহিনী। আর ভার্চুয়ালি ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে পুতিন বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। হামলা পাল্টা হামলায় প্রকম্পিত ইউক্রেন। ভারী মেশিনগান আর কামানের গোলায় কাঁপছে দেশটির বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলগুলো। এতে বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানি। মঙ্গলবার যুদ্ধের ১৩তম দিনে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর খার্কিভ এবং সুমিতে ব্যাপক বিমান হামলা চালায় রাশিয়া। এতে ইউক্রেনীয় সামরিক স্থাপনার পাশাপাশি প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষও। তবে পাল্টা প্রতিরোধে রাশিয়ার এক শীর্ষ সেনা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। কিয়েভ বলছে রুশ কমান্ডার মেজর জেনারেল ভিটালি গ্রাসিম সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ অবস্থায় নিজ বাহিনীকে উজ্জীবিত করতে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ব্যক্তিগত কার্যালয় থেকে বক্তব্য দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশ ছেড়ে না পালানোর প্রত্যয় জানান তিনি। ঠিক এরপরই কিয়েভে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজের ক্যামেরায় আরও একটি ভিডিও বার্তা দেন জেলেনস্কি। বরফ পড়ছে, বসন্ত আসছে, কিন্তু এ কেমন বসন্ত যখন যুদ্ধ আমাদের সঙ্গী। তবে এটা সত্য, জয় আমাদেরই হবে। এরপর দিনের শেষ ভাগে ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে বক্তব্য দেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এ সময় ব্রিটিশ এমপিরা দাঁড়িয়ে তার প্রতি সম্মান জানান। রাশিয়ার বিরুদ্ধে জঙ্গল থেকে শুরু করে স্থলভাগ সবখানেই লড়াই হবে বলে হুমকি দেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এ অবস্থার মধ্যে সাধারণ মানুষ উদ্ধারের জন্য আবারও বেশ কিছু অঞ্চলে হামলার মাত্রা কমানোর কথা বলছে রুশ প্রতিরক্ষা দফতর। দ্রুত যুদ্ধবিধ্বস্ত এলাকা ত্যাগ করার জন্য বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানায় মস্কো। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে রুশ সেনারা কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে। শহরটির ১৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে রাশিয়ার সেনাবহর পৌঁছে গেছে বলে বলা হচ্ছে। অন্যদিকে রাশিয়া সব হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশটি থেকে জ্বালানি তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য। এ নিষেধাজ্ঞা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কাবু করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। Today, I'm announcing the United States is targeting the main artery of Russia's economy. আমরা রাশিয়ার অর্থনীতিকে টার্গেট করেছি। দেশটি থেকে আমরা কোনো গ্যাস কিংবা তেল আমদানি করব না। প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধের বিরুদ্ধে এটি হবে একটি মোক্ষম জবাব। একই সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়তে সিরিয়া থেকে ভাড়াটে সেনা নিয়ে আসার খবরকে সত্য হিসেবে অভিহিত করেছে পেন্টাগন।
রাশিয়া এখন বিদেশি সেনার উপর নির্ভর করছে বলেও এক সংবাদ সম্মেলনে কৌতুক করেন পেন্টাগনের মুখপাত্র জন কির্বি। Seek support from foreign fighters. কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এতটা শরণার্থীর ঢল আর দেখা যায়নি বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ থেকে প্রাণ বাঁচতে এ পর্যন্ত 20 লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। হাসানুল শাওনের রিপোর্ট। যুদ্ধবিরতির মধ্যে রাজধানী কিয়েভ, খার্কিভ, মারিওপোল, দোনেস্ক সহ যুদ্ধরত শহরগুলো থেকে স্থানীয় অধিবাসীরা নিরাপদ আশ্রয়ের জন্য প্রতিবেশী দেশগুলোর দিকে চলে যাচ্ছে। জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুতরা কোথায় যাবেন তা রাশিয়ার নির্ধারণ করা উচিত হবে না, কেননা শরণার্থীদের রাশিয়ার দিকে যেতে বলা হচ্ছে এমন অভিযোগ উঠেছে। 17 লাখ উদ্বাস্তু প্রতিবেশী দেশগুলোতে গেছে, যাদের অর্ধেকটাই শিশু। ইউক্রেনে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আমাদের নিরাপত্তা দরকার। মারিওপোল, খার্কিভ, মেট্রোপোল সহ যুদ্ধরত শহরগুলোতে ত্রাণ ও জীবন রক্ষাকারী ওষুধ পৌঁছে দিতে নিরাপত্তা জরুরি। এ পর্যন্ত ইউক্রেন থেকে রাশিয়ায় লক্ষাধিক মানুষ গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। পরিসংখ্যান বলছে, পোল্যান্ডে গেছে 10 লাখের বেশি মানুষ। এছাড়া স্লোভানিয়ায় গেছে 1,28,000, হাঙ্গেরিতে 1,80,000, রোমানিয়ায় গেছে প্রায় 78,000, মলদোভায় গেছে প্রায় 83,000 বাস্তুচ্যুত মানুষ। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা যেন প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে শরণার্থীদের। আমরা ওয়ার্স যেতে চাই। পরিস্থিতি কতটা ভয়াবহ আপনারা জানেন। সারাক্ষণ রকেট আসছে, বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আমার বাবা, স্বামী ও ভাই এখনো সেখানেই রয়েছে। আমি কিয়েভ থেকে এসেছি। 2 সপ্তাহ ধরে পোল্যান্ড সীমান্তে রয়েছি। পরিবার নিয়ে 11 দিন ধরে অপেক্ষা করতে হয়েছে সীমান্ত পাড়ি দিতে, তবে এখন একটু ভালো লাগছে। এছাড়া পরিস্থিতি সামলাতে 170 কোটি মার্কিন ডলার খরচ যোগাতে আহ্বান জানিয়েছে UNHCR। হাসানুল শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের নারীদের জীবনে এবার আন্তর্জাতিক নারী দিবস কোনো স্বস্তি আনতে পারেনি, কারণ যুদ্ধের কারণে নিজের অবুঝ সন্তানদের নিরাপত্তার জন্য পরিবারের সক্ষম পুরুষদের পেছনে ফেলে পালিয়ে যেতে হচ্ছে তাদেরকে। জাতিসংঘের হিসেবে ইতোমধ্যেই 20 লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে, যাদের 2/3 হচ্ছে নারী ও শিশু। আফরান জুমের ডেস্ক রিপোর্ট। নারী মর্যাদার স্মারক হিসেবে বিশ্বব্যাপী উচ্ছ্বাসের সঙ্গে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। অথচ ইউক্রেনের নারী শরণার্থীদের জীবনে এবছর নারী দিবস বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় অনেকটাই ভিন্ন এবং বিষাদময়। কারণ নিজের ও সন্তানের জীবন বাঁচাতে ভালোবাসার সংসার পেছনে ফেলে পালাতে হচ্ছে তাদেরকে। খানিকটা সময় গোলাবর্ষণ থামলে কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে করে বা ট্রেনে গাদাগাদি করে পার হচ্ছেন নিজের দেশের সীমান্ত। পিছনে পড়ে থাকেন যুদ্ধের সামর্থ্য রাখেন এমন বাবা, ভাই, স্বামী বা কোনো মায়ের সন্তান। তারা জানেন হয়তো আর কখনো দেখা হবে না তাদের প্রিয় মানুষের সঙ্গে। আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার 1.5 বছরের বাচ্চাকে একা সামলাতে। আমার পরিবারকে ফেলে আমার এই শহরে চলে আসতে হয়েছে। এখানে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি কি বলবো, আমার কাছে এসব দুঃস্বপ্নের মতো লাগে। গত 2 সপ্তাহে ইউক্রেন ছেড়েছে 20 লাখ শরণার্থী। পুরুষদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকায় শরণার্থীদের বেশিরভাগই নারী এবং শিশু। আফরান জুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনে আটকে পড়া জাহাজ বাংলার সমৃদ্ধির 28 নাবিক দেশে আসছেন আজ। শিপিং কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক ক্যাপ্টেন মুজিবুর রহমান মঙ্গলবার জানান, বাংলার সমৃদ্ধি জাহাজের 28 নাবিক রোমানিয়ায় ছিলেন। রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ইস্তাম্বুল, দুবাই হয়ে আজ দুপুরে তারা ঢাকায় পৌঁছাবেন। মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, রকেট হামলায় নিহত জাহাজের 3rd ইঞ্জিনিয়ার হাদিসুরের মরদেহ দেশে পৌঁছাতে আরও 5 থেকে 7 দিন সময় লাগতে পারে।
ওনারা আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছেন। রোমানিয়ান লোকালরা 10 রওনা, বাংলাদেশ টাইম কালকে দুপুর 1টায় ঢাকাতে পৌঁছবেন। টার্কিশ এয়ারলাইনে সবাই একসাথে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মায়ের মমতা দিয়ে দেশ পরিচালনা করলে জনগণ সমর্থন দেবেই। এভাবেই দেশবাসীর সমর্থন অর্জন করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ বুঝতে পেরেছে তিনি থাকলে উন্নয়ন নিশ্চিত। সংযুক্ত আরব আমিরাতে দুবাই এক্সিবিশন সেন্টারে রিডিফাইনিং দ্য ফিউচার ফর উইমেন শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি কথা বলেন। শেখ হাসিনা বলেন, নারীদের পেছনে রেখে উন্নত দেশ গড়া কোনোভাবেই সম্ভব নয়। উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেত্রী, একাধিক মন্ত্রী নারী। নারীর এই ক্ষমতায়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে শুরু হয়েছে। শেখ হাসিনা আরও বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পুরুষ সহকর্মীদের সহযোগিতা খুবই প্রেরণার। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বাংলাদেশের প্রশাসন, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা অতুলনীয়। Society, then definitely women are the half of the society. So you should have given them all the opportunities so that they can, contribute, they can work, they can get more opportunity. That is very, very important, what I believe. And our country, we have taken all the initiative, and any policy, any work, anything, we always give opportunity to both. এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সিবিশন সেন্টারে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানো, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে, টেকসই উন্নয়ন, আইসিটি সহ নানা বিষয়ে আলোচনা হয় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে। পরে দুবাই এক্সিবিশন সেন্টারের বাংলাদেশের স্টল সহ বিভিন্ন দেশের স্টল ঘুরে দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাজারের উপর নিয়ন্ত্রণ নেই সরকারের, কারণ বাজার সিন্ডিকেটের হোতা আওয়ামী লীগ নেতারা। সরকারের সময় শেষ হয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার যুবদল আয়োজিত সমাবেশে এসব বলেন বিএনপি মহাসচিব। ইমরুল আহসানের রিপোর্ট। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদলের এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের দুর্নীতি আর লুটপাটের কারণে দাম বাড়ছে নিত্যপণ্যের, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, জবাবদিহিতা না থাকায় জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই সরকারের। করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। আমি তাকে জিজ্ঞেস করতে চাই, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ কবে থেকে শুরু হলো, আর কবে থেকে এই দেশের মানুষ চিৎকার করছে যে তেলের দাম কমাও, ডালের দাম কমাও, আমরা আর পারছি না। সারা দেশে আজকে একটা প্রকৃত নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ বলতে পারে না, ওই পৃথিবীর ন্যায্য মূল্যের ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ায়, মুখে মুখোশ পরে। এই সরকারের বাজারের ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই। এর প্রধান কারণ যত সিন্ডিকেট, সমস্ত সিন্ডিকেটের প্রধান হচ্ছে আওয়ামী লীগের নেতারা। সরকারের বিদায় ছাড়া এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয় মন্তব্য করে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। সরাসরি আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই সমস্ত রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। আর সরকারকে বলতে চাই, আপনাদের দিন শেষ হয়ে এসেছে, সুতরাং ভালোই ভালোই পদত্যাগ করুন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জের যুবদল নেতা আরমানকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন করে শেষ রক্ষা হবে না সরকারের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে বিএনপি দেশের গণতান্ত্রিক ধারা বিনষ্টের ষড়যন্ত্র করলে তাদের ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। শেখ হাসিনার নেতৃত্বেই সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠিত হবে এবং যথাসময়েই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তার অভিযোগ, মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও নানা ধরনের বিভ্রান্তিকর কথা তারা বলেছেন। জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য কমিশনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমেদ এর নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই নির্দেশনা দেন। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনকে কাজে লাগাতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জনগণ যাতে প্রয়োজনীয় তথ্য সহজে পেতে পারে সে লক্ষ্যে তথ্য প্রদানকারী কর্তৃপক্ষকে এগিয়ে আসার নির্দেশনা দেন রাষ্ট্রপতি। সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২,০০০ কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি। মঙ্গলবার ফরিদপুর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সোমবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০২০ সালের জুন মাসে ২,০০০ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ সহ তিনি সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করে সিআইডি। গত বছর মার্চে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। সম্প্রতি আদালত চার্জশিটভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এদিকে বাবরকে গ্রেফতার করার খবরে ফরিদপুর শহরে আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ। এ সময় মিষ্টি বিতরণ খন্দকার মোহতেশাম হোসেন বাবর দীর্ঘ সময় ধরে এই ফরিদপুরে যত ধরনের টেন্ডার আছে সমস্ত টেন্ডার থেকে উনি কমিশন বাণিজ্য করেছেন এবং সকল ধরনের চাকরির ক্ষেত্রে বাণিজ্য করে দেশে এবং বিদেশে অঢেল সম্পত্তি অর্জন করেছেন। এই ঘটনায় সিআইডি থেকে একটি মামলা দায়ের করা হয় ডিএমপির কাফরুল থানায় মানি লন্ডারিং আইনে এবং এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার নামে ওয়ারেন্ট ইস্যু করে। গত রাতে ফরিদপুর কোতোয়ালি থানার একটি টিম ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। পাবনার শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে চর দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন বলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নারী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে দেরি হওয়ায় তিনি এই হুমকি দেন বলে মঙ্গলবার অভিযোগ করেন ওই কর্মকর্তা। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য জলি। পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। আপনি কি হয়েছেন? আপনি নারী হয়ে নারীদেরকে সম্মান করেন না? আপনাকে এক থাপ্পড় মেরে বারবার ছাড়া করবো, কিন্তু আপনি খুব বেশি আসমত দাঁড়িয়ে যাবেন। আপনি ছাড়া করতে তো 10 মিনিটের ব্যাপার। সংসদ সদস্য এবং সরকারি এক কর্মকর্তার কথোপকথনের এই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্ব নারী দিবস উপলক্ষে মঙ্গলবারের আলোচনা সভায় প্রধান অতিথি করা হয়েছিল পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিকে। কিন্তু সেই আমন্ত্রণপত্র পাঠাতে কেন দেরি করা হয়েছে মোবাইল ফোনে তা জানতে চান ওই সংসদ সদস্য। এক পর্যায়ে তাকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয় বলে সেই আলোচনা সভায় অভিযোগ করেন ওই সরকারি কর্মকর্তা। উনি আমাকে হঠাৎ করে ফোন করে বললেন যে আপনি আমাকে দাওয়াত দিলেন না কেন, আপনি কি হয়েছেন, আপনি ফালতু মহিলা, এক থাপ্পড় দিয়ে আপনাকে আমি পাবনা ছাড়া করব। আমার বাবা মা থাপ্পড় দিয়ে কোনোদিন আমায় মানুষ করেনি। একটা সরকারি কর্মকর্তাকে, একজন এমপি যাকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, উনি তাহলে আমরা নারী দিবস পালন করে কি হবে আমাদের? আমাকে উনি কাজের জন্য 100 বার বকতে পারে, 1000 বার বকতে পারে, কিন্তু থাপ্পড় দেওয়ার কথা উনি বলতে পারেন না। পরে পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি দাবি করেন অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। তার মোবাইল থেকে কাউকে কল করা হয়নি। এইটা সম্পূর্ণ অসত্য একটা ভিডিও অডিও রেকর্ড ছেড়েছে, যে নাম্বারটাও আমার না। এখন প্রেক্ষাপট ওটা বলা, কে কি করছে না করছে আমি জানি না, এবং ওনার সঙ্গে এই ধরনের কোন রকম আচরণ কথা আমি বলার নেই না, বলি নাই। জেলা প্রশাসনের নারী দিবসের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সংসদ সদস্য। এনটিভি নিউজ ডেস্ক।
করোনা ভাইরাসের জন্য টিকা নিলে বাংলাদেশে প্রবেশ করতে করোনা পরীক্ষার প্রয়োজন হবে না। মঙ্গলবার এমন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনো টিকার পূর্ণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশে আসতে করোনা পরীক্ষা করতে হবে না। তবে যাত্রীদের টিকা নেওয়ার প্রমাণ সাথে রাখতে হবে। যেসব যাত্রী এক ডোজ বা কোনো টিকা নেননি তাদের বাংলাদেশে আসতে হলে 72 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। বাংলাদেশ থেকে বিদেশে যেতেও করোনা পরীক্ষার বাধ্যবাধকতা থাকছে না। যাত্রীরা যে দেশে যাবেন সেই দেশের নির্দেশনা অনুসরণ করবেন। 12 বছরের নিচে শিশুদের টেস্ট করাতে হবে না, তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনা মানতে হবে। দীর্ঘ 18 বছর পর চট্টগ্রামের রেলওয়ে কর্মচারী বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 আসামির রায় কার্যকর হয়েছে কুমিল্লা কারাগারে। সিভিল সার্জন ডক্টর মীর মোবারক হোসেন সিনিয়র জেল সুপার সহ ওনাদের উপস্থিতিতে মঙ্গলবার রাত 11:30টার দিকে রায় কার্যকর করা হয়। এর আগে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে তাদের পছন্দের খাবার দেয় কারা কর্তৃপক্ষ। দণ্ডপ্রাপ্ত 2 আসামি হলেন চট্টগ্রাম শহরের খুলশীর দক্ষিণ আমবাগান এলাকার শিপন হাওলাদার এবং লালখান ডেবারপাড়ার নাইমুল ইসলাম ইমন। 2003 সালে চট্টগ্রামের রেল কর্মচারী বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিনকে হত্যা করা হয়। পরবর্তীতে আসামিদের গ্রেফতার এবং দ্রুত বিচার আইনে 2004 সালে নিম্ন আদালতের রায়ে দুজনের ফাঁসির আদেশ দেওয়া হয়। পরে উচ্চ আদালতেও রায় বহাল রাখেন। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেও তাদের আবেদন খারিজ করা হয়। কারাবিধি মোতাবেক সংশ্লিষ্ট সকল কর্মকর্তার উপস্থিতিতে রাত 11:30 কার্যকর করা হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য তার নিকটাত্মীয়ের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে। সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আন্তর্জাতিক নারী দিবসে বিচারপতি মোহাম্মদ রইসউদ্দিনের একক বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। আইন সচিব এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে হাইকোর্টের আরেকটি বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের বেঞ্চে নারী আইনজীবীদের মামলা আগে শুনানি হয়। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা চলবে। ওই মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন। গত 1 মার্চ চিত্রনায়িকা পরিমণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ওই একই মামলার কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করে রুল জারি করে হাইকোর্ট। গত 5 জানুয়ারি পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। এরপরই সেই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়িকা পরিমণি। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পড়ে গেছে 300 ঘর ও দোকান। দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার কুতুপালং 5 নম্বর ক্যাম্পের ডি ব্লকে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে প্রথমে উখিয়ার 2টি ইউনিট কাজ শুরু করে, পরে কক্সবাজার থেকে আরও 2টি ইউনিট পৌঁছায়। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত 4 বার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় আগুন লাগে। অর্থনীতির সংবাদ। শেয়ার বাজারে বড় ধরনের পতন ঠেকাতে শেয়ারের দাম কমার উপর আবারও সীমা আরোপ করা হয়েছে। এখন থেকে কোনো শেয়ারের দাম একদিনে 2% বেশি কমতে পারবে না। মঙ্গলবার শেয়ারের দামের পতনের ক্ষেত্রে এ সীমা আরোপ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সর্বোচ্চ 10% পর্যন্ত সীমা আগের মতোই বহাল থাকবে। নির্দেশনায় বলা হয়, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী কোনো শেয়ারের দাম যদি দিন শেষে 100 টাকায় থাকে, তাহলে পরদিন সেই শেয়ারের দাম সর্বোচ্চ 2 টাকা কমতে পারবে। মায়ের ভাষার প্রতি ভালোবাসা থেকে যে ইতিহাস, সেই অমর একুশে গ্রন্থমেলাই হলো বইয়ের প্রতি ভালোবাসা প্রকাশের একটা বাহ্যিক বহিঃপ্রকাশ।
তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বইপ্রেমী মানুষের একটা মিলন মেলায় পরিণত হয় অমর একুশে বইমেলা। আর এজন্যই বছরের 11 মাসের অপেক্ষায় থাকেন লেখক, পাঠক এবং প্রকাশকরা। এবছর বিলম্বে শুরু হলেও মঙ্গলবার বইমেলা পার করেছে 22তম দিন। তাই মেলায় ধীরে ধীরে বাজতে শুরু করেছে বিদায়ের সুর। মঙ্গলবার মেলায় নতুন বই এসেছে 77টি, যার বেশিরভাগই কবিতা, গল্প ও উপন্যাস। আর এখন পর্যন্ত নতুন বই এসেছে 2356টি। আন্তর্জাতিক সংবাদ। পরমাণু আলোচনায় এবং রুশ ইউক্রেন যুদ্ধের মধ্যেই মহাকাশে সামরিক স্যাটেলাইট পাঠালো ইরান। মঙ্গলবার স্যাটেলাইটটি মহাকাশে সফলভাবে পৌঁছায় বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। নূর 2 নামের এই স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপর থেকে পৃথিবী প্রদক্ষিণ করবে। এটি ইরানের সামরিক সক্ষমতা এবং গোয়েন্দা কার্যক্রম আগের থেকে আরও বাড়াবে বলে দাবি করেছে তেহরান। এর আগে 2020 সালে নূর নামের প্রথম সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল মধ্যপ্রাচ্যের এই পরাশক্তি। এদিকে পরমাণু আলোচনার মধ্যেই ইরান মহাকাশে ফের সামরিক স্যাটেলাইট পাঠানোয় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। খেলার খবর, ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসানের না যাওয়া নিয়ে চলছে আলোচনা সমালোচনা। পাপনের পর এবার সাকিবকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আইপিএলে না খেলেও কেন সাকিব দক্ষিণ আফ্রিকায় খেলবেন না, সেই প্রশ্ন তোলেন তিনি। না, আমরা তো সবসময় প্ল্যান এ বি সি কত প্ল্যান রাখি আমরা ওইভাবেই করবো। বোলাররা যেমন প্ল্যান এ দিই, প্ল্যান এ কাম না হলে বি করে। তো মেন কথা যদি সাকিব থাকলে একরকম, সাকিব না থাকলে একরকম। সাকিব ছাড়া তো আমরা টেস্ট ম্যাচ জিতেছি নিউজিল্যান্ড, তামিম সাকিব কেউ ছিল না, রাইডিয়ার ছিল না। তো তারপরে তো বাংলাদেশ খেলেছে। সুতরাং ইটস নট যে সাকিব না থাকলে প্ল্যান হবে না। হ্যাঁ, ডেফিনেটলি প্ল্যান চেঞ্জ হবে। হয়তো বা আমরা সাকিব থাকলে একটা ব্যাটসম্যান বা একটা বোলার বেশি নিয়ে খেলতে পারি, সেটা হয়তো আমাদের জন্য একটা বাড়তি সুবিধা হয়, যেটা সাকিব না থাকলে হয় না। তো সেটা একটা বড় ব্যাপার তো অবশ্যই থাকে। বাট তারপরেও এন্ড অফ দ্য ডে আপনাকে বাংলাদেশের খেলতে হবে, নামতে হবে মাঠে। তো আমরা চেষ্টা করব যে আমাদের বেস্ট পসিবল টিমটা নিয়ে খেলতে। খবর শেষ করছি, তবে যাবার আগে একেএস টিমটিবার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের, সর্বাত্মক লড়াইয়ের হুমকি জেলেনস্কির। বাংলার সমৃদ্ধি জাহাজের আটকে পড়া 28 নাবিক দেশে আসছেন আজ। হাদিসুরের মরদেহ আনা হবে 1 সপ্তাহ পর। নারীদের পেছনে রেখে উন্নত দেশ করা সম্ভব নয়, আমিরাতের শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। করোনা টিকা সনদ থাকলে বাংলাদেশে আসতে আর টেস্ট লাগবে না, বেবিচকের সিদ্ধান্ত। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।